সংসদের ভিতরে জামাত এবং এনসিপি সহ বিরোধী দল তারা যেমন সংসদের ভিতরেও তারা অবস্থান ব্যক্ত করছেন এবং তারা বিএনপি তার অবস্থান পরিবর্তন করেছে। বিএনপিকে বলা হচ্ছে বিএনপি বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। বিএনপিকে বলা হচ্ছে বিএনপি স্বৈরাচারী হয়ে উঠছে, একদলীয় শাসনের পথে হাঁটছে। বিএনপির উচিত ছিল এটাকে সম্মান জানিয়ে, যদি এ ব্যাপারে আইন হতো, আমাদের বিদ্যমান পার্লামেন্ট যদি সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কাজ করত, এটা বিএনপির জন্য স্বস্তিদায়ক হতে পারত, অনেক বেশি গৌরবজনক হতে পারত। বিশেষ করে যে পার্লামেন্টে বিএনপির বিশাল একটা সংখ্যাগরিষ্ঠতা আছে, তো সুতরাং এবং সেখানে বিরোধী দল চাইলেই বিএনপির মতামতের বাইরে যেখানে করার কোনো সাংবিধানিক সুযোগ ছিল না। সুতরাং এই প্রশ্নে আমি মনে হয় যে বিএনপির অবস্থানটা গণভোটের পক্ষেই এ ব্যাপারে পার্লামেন্টে অবস্থান নেওয়াটাই ছিল জরুরি। ইতিমধ্যেই সবাই জানেন যে আমাদের এখানে রাজনীতি, বিশেষ করে গত 2 মাস এই সরকার দায়িত্ব নেবার পরে, জাতীয় সংসদ কার্যকর হওয়ার পরে মোটামুটি সংসদ কেন্দ্র করে যথেষ্ট একটা উত্তেজনা, যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আমরা দেখছি। সে আলাপ আলোচনা আমি দেখছি যে ইতিমধ্যে আলোচনা সংসদের সব বিষয় মীমাংসা না হয়ে বা মীমাংসা না করে সংসদের বাইরেও বিষয়গুলো এখন ছড়িয়ে পড়ছে, সংসদের বাইরে আসতে শুরু করেছে। এবং আমি দেখলাম যে বিএনপি তার প্রধান, তার যে দল বা বিএনপি সরকারি দল হওয়ার পরে তারা যেভাবে গণভোট সংক্রান্ত যে অধ্যাদেশ, সেটার ব্যাপারেই অধ্যাদেশকে আইনে পরিণত না করা এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে ফিরিয়ে নিয়ে যাওয়া, কয়েকটা অধ্যাদেশ বাতিল করা, এটা নিয়ে যথেষ্ট সংসদের ভিতরে উত্তেজনা তৈরি হয়েছে। জনপরিসরেও এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিতর্ক ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। এবং এটা সংসদের ভিতরে জামাত এবং এনসিপি সহ বিরোধী দল তারা যেমন সংসদের ভিতরেও তারা অবস্থান ব্যক্ত করছেন এবং তারা বিএনপি তার অবস্থান পরিবর্তন করেছে। বিএনপিকে বলা হচ্ছে বিএনপি বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। বিএনপিকে বলা হচ্ছে বিএনপি স্বৈরাচারী হয়ে উঠছে, একদলীয় শাসনের পথে হাঁটছে। এমনকি কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে বিএনপি এক ধরনের ফ্যাসিবাদী শাসনের দিকে যাচ্ছে ইত্যাকার শব্দ সংসদের ভেতরেও যে আলোচনা, সংসদের বাইরে দেখছি সুপারলেটিভ ডিগ্রিতে ইতিমধ্যেই মাত্র 2 মাসের ব্যবধানে এটা একটা বড় আলোচনার তারা জন্ম দিয়েছেন। এবং তারা একটা সংসদের বাইরে আন্দোলনের বড় ধরনের একটা হুমকি বলি বা ঘোষণা বলি, সেটা আলোচনায় আসছে। আমার মনে হয় যে প্রথমত গণভোটের সংক্রান্ত অধ্যাদেশ ইতিমধ্যে আমি বলেছি, আমি মনে করি এই প্রশ্নে বিএনপি যেহেতু হারসূচক ভোটের পক্ষে ছিল এবং 69% মানুষ, প্রায় 5 কোটি ভোটাররা গণভোটের পক্ষে তারা সম্মতি দিয়েছেন, বিএনপির উচিত ছিল এটাকে সম্মান জানিয়ে, যদি এ ব্যাপারে আইন হতো, আমাদের বিদ্যমান পার্লামেন্ট যদি সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কাজ করত, এটা বিএনপির জন্য স্বস্তিদায়ক হতে পারত, অনেক বেশি গৌরবজনক হতে পারত। বিশেষ করে যে পার্লামেন্টে বিএনপির বিশাল একটা সংখ্যাগরিষ্ঠতা আছে, তো সুতরাং এবং সেখানে বিরোধী দল চাইলেই বিএনপির মতামতের বাইরে যেখানে করার কোনো সাংবিধানিক সুযোগ ছিল না। সুতরাং এই প্রশ্নে আমি মনে হয় যে বিএনপির অবস্থানটা গণভোটের পক্ষেই এ ব্যাপারে পার্লামেন্টে অবস্থান নেওয়াটাই ছিল জরুরি। বাকি প্রশ্নগুলো যেটা আছে, বিশেষ করে গুম সংক্রান্ত অধ্যাদেশ, মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশ, দুদক সংক্রান্ত অধ্যাদেশ, বিশেষ করে বিচার ব্যবস্থা সংক্রান্ত অধ্যাদেশ, আমি আশা করতে চাই যে বিএনপি যে যুক্তিতে বিলগুলোকে তারা ফিরিয়ে নিয়েছেন, তারা এটাকে সামগ্রিক চরিত্র দেবেন, পূর্ণাঙ্গ করবেন। আমরা সেই সময়ের জন্য আমি হয়তো একটা অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু আমি দেখতে চাইব যে তারা যে সময়টা নিয়েছেন এর মধ্য দিয়ে
এইসব বিলের যেসব জায়গায় ত্রুটি আছে, ঘাটতি বা দুর্বলতা আছে, বা কিছুটা যদি স্ববিরোধিতা থাকে, সেটা কাটিয়ে উঠে আমাদের যে সমঝোতা, আমাদের যে বোঝাপড়া, আমাদের যে আলোচনা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী এই সংক্রান্ত বিলগুলো তারা আগামী পার্লামেন্টে উত্থাপন করবেন এবং আলোচনা করে এগুলো আইনে পরিণত হবে। কারণ গুরুত্বপূর্ণ যেটা সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে নির্বাহী বিভাগের সাথে আইন বিভাগ এবং বিচার বিভাগের একটা যৌক্তিক বা একটা রেশনাল, লজিক্যাল একটা ভারসাম্যমূলক সম্পর্কটা তৈরি হচ্ছে কিনা, এবং কোনোটাই নির্বাহী বিভাগের সাথে আইন প্রণয়নী বিভাগ এবং বিচার বিভাগ তারা একটা বোঝাপড়ার মধ্য দিয়ে একটা সমন্বয় রেখে একটা ভারসাম্যর জায়গাটা নিশ্চিত করে, যেটা আধুনিক যে কোনো ডেমোক্রেটিক স্টেট যেভাবে কাজ করে বাংলাদেশও সে পথে হাঁটতে পারবে। আমার মনে হয় যে, কারণ এই প্রশ্নটা যদি মীমাংসা না হয়, তাহলে ভবিষ্যতে আমাদের কিন্তু বড় ধরনের আমরা বিতর্কের মধ্যে পড়ব, সরকার বিতর্কের মধ্যে পড়বে, এবং আমাদের মধ্যে কিন্তু বিদ্যমান ঐক্যের যে আমাদের সেতুবন্ধন, এটাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। এটা নিশ্চয়ই তারা বিবেচনা করবেন। আর একই সাথে আমি যেটা মনে করি যে, তবে আমরা পার্লামেন্টে আমি দেখছি সরকারকে অনেকখানি আত্মরক্ষামূলক ভূমিকা আমি দেখছি। পার্লামেন্টে যত না, পার্লামেন্টের বাইরেও সরকার আত্মরক্ষামূলক ভূমিকা আমি বেশি দেখছি। একটা পপুলারলি ইলেক্টেড গভর্নমেন্ট, যার একটা রাজনৈতিক ম্যান্ডেট আছে, বৈধতা আছে, এবং যার একটা ইথিক্যাল মোরাল একটা অথরিটি আছে, তাদের যেভাবে পুরো নেশনকে, রাষ্ট্রকে বা জনগণকে নেতৃত্ব প্রদান করার কথা, সেক্ষেত্রে আমি কিছু ঘাটতি, কিছু দুর্বলতা, কিছুটা আত্মবিশ্বাসেরও কিছু ঘাটতি আমি দেখতে পাচ্ছি। এটা কি কেন হচ্ছে, বিএনপির যারা নীতি নির্ধারক তারা হয়তো বিষয়টাকে বিবেচনার মধ্যে নেবেন। আমি দেখতে চাই যে তারা পার্লামেন্টে, যেমন পার্লামেন্টের বাইরেও রাজনৈতিক দল, জনগণের সকল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সবাইকে আস্থার মধ্যে নিয়ে আর রাজনৈতিক সরকারের যে পলিটিক্যাল কমান্ড থাকবে, তারা সবাইকে ধারণ করে, বিশেষ করে একটা অভ্যুত্থান এবং একটা 17 বছর আমরা যে নির্বাচনের প্রতীক্ষায় ছিলাম, যে নির্বাচন বিএনপিকে একটা অসাধারণ ম্যান্ডেট দিয়েছে মানে দেশ পরিচালনা করার জন্য, সেটা বিএনপি যাতে সে পথে একটা পলিটিক্যাল অথরিটি নিয়ে যেতে হাঁটতে পারেন, সবাইকে যুক্ত করে সাথে নিয়ে, আমি এরকম একটা বিষয় আমি নিশ্চয়ই দেখতে চাইব। কিছু কিছু ক্ষেত্রে বিএনপি তো নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ হয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, যেভাবে সিটি কর্পোরেশন সহ জেলা পরিষদে যেভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, এগুলো ইতিমধ্যে যথেষ্ট বিতর্ক হয়েছে, বিএনপির সমালোচিত হয়েছে। আমার মনে হয় যে বিএনপির উচিত হবে খুবই দ্রুত বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ম মেনে যেভাবে এসব গুরুত্বপূর্ণ পদে যেভাবে ভিসি গুলো যেভাবে নিয়োগ হয়, এরকম গণতান্ত্রিক পদ্ধতিতে তারা যাবেন। একই সাথে আমাদের এখানে সিটি কর্পোরেশন সহ জেলা পরিষদ, স্থানীয় সরকারেও আমি বিশ্বাস করতে চাই এখানে যে গণতান্ত্রিক পদ্ধতি, এখানে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার প্রতিনিধিত্ব ঠিক করবেন, সে পথে বিএনপি হাঁটবে। আর কিছু উদ্বেগের ঘটনা আমরা লক্ষ্য করেছি। ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত আমরা সংঘাতের ঘটনা দেখলাম ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে, এবং দুর্ভাগ্যজনকভাবে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদেরকে নিয়ে যে অশ্লীল, অরুচিকর যেসব পোস্টকে কেন্দ্র করে এই সংঘাত তৈরি হয়েছে, এগুলো একেবারেই অনাকাঙ্ক্ষিত, এবং এটা যে সাধারণ রুচি, সাধারণ ভব্যতা, সাধারণ মূল্যবোধ, এগুলো তারই একটা পরিপন্থী। আমি আশা করব যে ব্যাপারে যারা মূল্যবোধের কথা বলেন, সহনশীলতার কথা বলেন, ভিন্নমতের কথা বলেন, তারা নিশ্চয়ই এগুলোকে বিবেচনা করবেন, এবং এটাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়গুলো আবার সন্ত্রাসের লীলাভূমি হবে, জবরদখল হবে, মাস্তানি হবে, বিশ্ববিদ্যালয়গুলো আবার কোনো ধরনের গুন্ডামি হবে, এরকম কোনো পরিস্থিতি আমরা কেউ দেখতে চাইব না। আমরা 17 বছর ধরে যে বিশ্ববিদ্যালয়গুলোতে একসময় জবরদখল ছিল, আমরা নতুন কোনো জবরদখল আমরা কোনো নামেই দেখতে চাইব না। আমরা দেখতে চাইব বিশ্ববিদ্যালয়গুলো একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে, এবং সেখানকার ছাত্র সংগঠন গণতান্ত্রিকভাবে তাদের রাজনৈতিক কাজ, আদর্শিক কাজগুলো তারা করবেন, এবং তারা শিক্ষার্থী বান্ধব, তাদের যে কর্মসূচি, যাতে শিক্ষা, তার পরিবেশ, তার কারিকুলামগুলো যাতে অক্ষুণ্ণ থাকে, সেই পরিবেশ তারা সেখানে অবশ্যই তারা বজায় রাখবেন।
আমি দেখতে চাই সরকার মাত্র এসছেন, দুর্ভাগ্যজনকভাবে অনাকাঙ্ক্ষিতভাবে জ্বালানি সংকট সরকারের জন্য যথেষ্ট বা জনগণের জন্য ভোগান্তির কারণ হয়ে উঠছে। আমি দেখতে চাইবো যে সরকার এ ব্যাপারে একটা পেশাদারি দক্ষতায় তারা কাজ করবেন, চেষ্টা করছেন তারা সে ব্যাপারে বেশ কিছু উদ্যোগ নেবার জন্য। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে কোনো ধরনের সিন্ডিকেট যাতে এই সংকটকে যাতে আবার বাড়াতে না পারে, তো সে বিষয়গুলো আমি মনে করি সরকার নজর দেবেন। আরেকটা যেটা বলে আপনার শেষ করব, যে কোনো বিষয়ে জনগণ যদি সঠিক তথ্যটা জানে তাহলে অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। সরকার উচিত হবে জ্বালানি বলি, তেল বলি, দ্রব্যমূল্য বলি, খাদ্যপণ্য বলি, বাজারে মানুষ এটা হাহাকার আছে, জিনিসপত্রের দাম বাড়ছে, স্বল্প আয়ের মানুষের জীবনে কিন্তু নাভিশ্বাসটা অব্যাহত আছে। এসব ব্যাপারে পরিপূর্ণ তথ্য সরকার যদি মানুষকে প্রদান করেন এবং মানুষকে স্বস্তি দেবার ব্যাপারে তারা যদি নীতি পদক্ষেপ গ্রহণ করেন, আমি নিশ্চয় দেখতে চাইব যে সরকার এ ব্যাপারে একটা কার্যকর উদ্যোগ তারা গ্রহণ করবেন। আর একটা কথা বলে শেষ করি, আপনারা সবাই জানেন যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের মাত্র 3 দিন আগেই তারা একটা বাণিজ্য চুক্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, যেটা অন্যায় এবং অন্যায্য। যে চুক্তি বাস্তবায়নের অন্তর্বর্তী সরকারের কোনো এখতিয়ার ছিল না চুক্তি করার ব্যাপারে, অথবা বাস্তবায়নের ব্যাপারেও যাদের কোনো দায় ছিল না, তারা কেন একটা বিএনপির মতো নির্বাচিত সরকারের ঘাড়ে এ ধরনের একটা দায় চাপিয়ে গেল, এটা খুবই রহস্যময়, সন্দেহজনক। এই চুক্তি আমার স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার পরিপন্থী, জাতীয় স্বার্থের পরিপন্থী। আমি আশা করব সরকার এটা পার্লামেন্টে এই চুক্তি পর্যালোচনা করে আলোচনা করে প্রয়োজন বোধে বিএনপির একা দায়িত্ব নেবার দরকার নেই, পার্লামেন্টের সবাইকে যুক্ত করে, পার্লামেন্টের বাইরে রাজনৈতিক দল, ব্যবসায়ী, উদ্যোক্তা সবাইকে যুক্ত করে এই অন্যায্য অন্যায় চুক্তির থেকে আমাদের দেশ সরকার কীভাবে বেরিয়ে আসতে পারে, সরকার যদি এ ব্যাপারে উদ্যোগ নেয়, আমি মনে করি তাহলে মানুষ স্বস্তি পাবে। আমরা আমাদের সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে অবশ্যই আমরা আমেরিকা সহ, ইউরোপিয়ান ইউনিয়ন সহ সবার সাথে আমরা নিশ্চয়ই নতুন বাণিজ্যিক সম্পর্ক চাইব, কিন্তু কোনোভাবে সেটা একতরফা চুক্তি হতে পারে না। আশা করি সরকার এটাকে বিবেচনা রেখে তারা হাঁটবেন। আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।